হাই, আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেটা উইলিয়াম ব্লেকের লেখা একটা অত্যন্ত পপুলার একটা পোয়েম, যার টাইটেল হচ্ছে দ্য সিক রোজ। কবিতাটা সরাসরি পড়ার আগে আমরা কিছুগুলো পয়েন্ট আলোচনা করে নেব, যে পয়েন্টগুলো আমাদের কবিতাটিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সেই পয়েন্টগুলি হলো অ্যাবাউট দ্য পোয়েট, যেখানে আমরা কবি সম্বন্ধে কিছু জানবো, উইলিয়াম ব্লেক সম্বন্ধে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সোর্স অফ দ্য পোয়েম, মানে কবিতাটা কোথার থেকে নেওয়া। 3 নম্বর পয়েন্ট ইন্ট্রোডাকশন, যেখানে বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করব। এবং 4th পয়েন্ট হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য পোয়েম, কবিতার ভাগ, এবং তার সঙ্গে আমরা দেখব রাইম স্কিম কি কবিতার। তাহলে শুরু করা যাক। আচ্ছা, না বললেও কিন্তু আমরা শুরু করব। উইলিয়াম ব্লেক ইজ আ রোম্যান্টিক পোয়েট অ্যান্ড পেন্টার। উইলিয়াম ব্লেক হচ্ছেন একজন রোম্যান্টিক কবি এবং পেন্টার। তিনি খুব ভালো ছবি আঁকতেন। প্রথমত বলে রাখি, উচ্চারণটা হচ্ছে ব্লেক, BLAKE, ব্লেক, ব্ল্যাক নয়। ইংরেজি সাহিত্যে একটা মুভমেন্ট চলেছিল, সেই মুভমেন্টটাকে আমরা বলি রোম্যান্টিক মুভমেন্ট। সেই রোম্যান্টিক মুভমেন্ট শুরু করেছিলেন উইলিয়াম ব্লেক, সেহেতু আমরা উইলিয়াম ব্লেককে বলে থাকি যে উনি হচ্ছেন একজন রোম্যান্টিক পোয়েট। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে রোম্যান্টিক ব্যাপারটা কি। না, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে হোয়াটস দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু ইয়োর মাইন্ড when you hear the word romantic for the very first time, যে প্রথম কোন শব্দটা তোমার মাথায় আসে যখন তুমি রোম্যান্টিক ওয়ার্ডটাকে শোনো? কোনটা? শাহরুখ খান, দ্য কিং অফ রোম্যান্স? আরে না, সেটা হচ্ছে বলিউডের রোম্যান্টিক। ঠিক আছে, বলিউড, টলিউড, যত উড রয়েছে, তারা যে রোম্যান্টিক ব্যাপারটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে তাদের রোম্যান্টিক। যেখানে পাহাড়ের গায়ে হয়তো হিরো দৌড়াচ্ছে, হিরোইন দৌড়াচ্ছে, হালকা করে হাওয়া চলছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে। সেটা নয়, বস রিয়েলিটিতে ফেরো, সেটা রোম্যান্টিক নয়। সাহিত্যে রোম্যান্টিক বলতে আমরা দুটো ওয়ার্ড বুঝি, যেটা ক্লাস 11-এর জন্য এনাফ। সেই দুটো ওয়ার্ড হচ্ছে, এক হচ্ছে নেচার, দ্বিতীয় হচ্ছে ইমাজিনেশন। তাহলে আমরা যখন রোম্যান্টিক কথাটা ব্যবহার করছি, আমরা কি বোঝাতে চাইছি? যে রোম্যান্টিক কবিতার মধ্যে কোন দুটো জিনিস থাকবে? এক থাকবে নেচার থাকবে, মানে প্রকৃতির বর্ণনা থাকবে, এবং দ্বিতীয়ত থাকবে ইমাজিনেশন, মানে কল্পনা। সেটাকে আমরা সাধারণত রোম্যান্টিক বলে থাকি। উইলিয়াম ব্লেক is mainly famous for his songs of innocence and songs of experience. উইলিয়াম ব্লেক তার দুটো লেখার জন্য ফেমাস। সেই দুটো লেখা হচ্ছে songs of innocence এবং songs of experience। এই দুটো লেখার জন্য তিনি কিন্তু ফেমাস। সংস অফ ইনোসেন্স এটা প্রকাশিত হয় 1789 এবং সংস অফ এক্সপেরিয়েন্স এটি প্রকাশিত হয় 1794। তাহলে কি বললাম? উইলিয়াম ব্লেক ইজ মেইনলি ফেমাস ফর হিজ সংস অফ ইনোসেন্স পাবলিশড ইন 1789 and songs of experience published in 1794। বোঝা যাচ্ছে? তাহলে উনি এই দুটো লেখার জন্য কিন্তু ফেমাস। Songs of Innocence is a collection of 19 poems. Songs of Innocence এর মধ্যে 19টা কবিতা রয়েছে এবং Songs of Experience এর মধ্যে রয়েছে 26 poems। না, Songs of Innocence এবং Songs of Experience কি? এইগুলোকে আমরা সাধারণত বলে থাকি অ্যান্থোলজি। এগুলোকে আমরা সাধারণত বলে থাকি অ্যান্থোলজি। ঠিক আছে, যখন একটা কবিতা, তখন সেটাকে আমরা কবিতা বলছি, কিন্তু একসাথে যখন অনেকগুলো কবিতা, তখন সেটাকে বলছি কবিতা গুচ্ছ বা অ্যান্থোলজি। তাহলে এখনো অবধি আমরা জানলাম যে উইলিয়াম ব্লেক একজন রোম্যান্টিক পোয়েট এবং পেইন্টার, এবং তিনি তার দুটো লেখার জন্য মেইনলি ফেমাস। সেই দুটো লেখা কি? সংস অফ ইনোসেন্স কত সালে প্রকাশিত হয়? 1789, যার মধ্যে 19টা কবিতা রয়েছে, এবং সংস অফ এক্সপেরিয়েন্স 1794 প্রকাশিত হয়, যার মধ্যে 26টা কবিতা রয়েছে। এরপর আমি দুটো ওয়ার্ডের উপর একটু হাইলাইট করব, সেটা হচ্ছে ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স।
এই ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্স এই দুটো হচ্ছে হিউম্যান সোল, একটা মানুষের আত্মার দুটো বিপরীত স্টেট। একটা মানুষের আত্মার দুটো বিপরীত স্টেট বা অবস্থান বা উপাদান হচ্ছে কিন্তু ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স। ব্লেক এই দুটো ওয়ার্ডকে, এই দুটো বিপরীত ওয়ার্ডকে পাশাপাশি কেন রেখেছেন? কারণ ইনোসেন্স ছাড়া এক্সপিরিয়েন্সকে বোঝা সম্ভব নয়। ঠিক যেরকম ভাবে আলোকে ছাড়া অন্ধকারকে বোঝা সম্ভব নয়, ভালোকে ছাড়া খারাপকে বোঝা সম্ভব নয়। যদি সমাজে খারাপ মানুষ না থাকে তাহলে সমাজে যে কয়েকটা ভালো মানুষ রয়েছে তাদের কিন্তু গুরুত্ব থাকবে না। তাহলে ভালোটাকে বোঝার জন্য ঠিক যেরকম ভাবে খারাপের প্রয়োজন, অন্ধকারকে বোঝার জন্য ঠিক যেরকম ভাবে আলোর প্রয়োজন, বা আলোকে বোঝার জন্য ঠিক যেরকম ভাবে অন্ধকার প্রয়োজন, সেজন্যই আমাদের হিউম্যান সোল বা হিউম্যান নেচারকে বোঝার জন্য, যেটা খুব কমপ্লিকেটেড একটা জিনিস, সেই জন্য তিনি দুটো বিপরীত ধর্মী ওয়ার্ডকে পাশাপাশি রেখেছেন যাতে এটা আমাদের বুঝতে সাহায্য করে। সেই জন্য ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স এই দুটোই হচ্ছে হিউম্যান সোল, মানুষের আত্মার দুটো কিন্তু বিপরীত অবস্থান। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম? কবিতাটা কোথা থেকে নেওয়া? আমরা যদি কবিতার টাইটেলটা ভালোভাবে একটু লক্ষ্য করি, কবিতার টাইটেল হচ্ছে দ্য সিক্রোজ। এরপর আমি বলে রাখি এই সিক্রোজটা এই দুটো অ্যান্থোলজির মধ্যে কোনো একটার থেকে নেওয়া। যদি আমরা রোজ ওয়ার্ডটাকে দেখি তাহলে আমাদের মনে হবে যে এটা নিশ্চয়ই কিন্তু ইনোসেন্স থেকে নেওয়া, কারণ রোজ ইজ আ সিম্বল অফ ইনোসেন্স, রোজ ইজ আ সিম্বল অফ লাভ। কিন্তু আমরা যদি কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবো যে দ্য পোয়েম দ্য সিক রোজ ইজ টেকেন ফ্রম উইলিয়াম ব্লেকস ফেমাস অ্যান্থোলজি সংস অফ এক্সপেরিয়েন্স, পাবলিশড ইন 1794। যদি আমরা কবিতাটা পড়ি আমরা বুঝতে পারবো যে এটা ইনোসেন্সের জন্য নয়, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের। তাহলে সিক রোজ কবিতাটা উইলিয়াম ব্লেকের একটা ফেমাস অ্যান্থোলজি যার নাম কি সংস অফ এক্সপেরিয়েন্স, সেইখান থেকে নেওয়া। উইলিয়াম ব্লেক কি করতেন না, উনি ইনোসেন্সে একটা কবিতা লিখতেন, তার সিকুয়েল লিখতেন এক্সপেরিয়েন্সে। যেমন তিনি ইনোসেন্সে একটা কবিতা লিখেছিলেন দ্য ল্যাম্ব, এবং তার সিকুয়েল লিখেছিলেন তিনি এক্সপেরিয়েন্সে দ্য টাইগার। এখানে টি ওয়াই লিখলাম কারণ তার টাইটেলটা হচ্ছে টাইগার, টি ওয়াই জি ই আর, টি আই নয়। ব্লেক কি করতেন না, ইনোসেন্সে একটা কবিতা লিখতেন এবং তারই একটা সিকুয়েল তিনি এক্সপেরিয়েন্সে লিখতেন, যেখানে ল্যাম্বের ইনোসেন্সকে দেখানো হয়েছে এবং টাইগারের এক্সপেরিয়েন্সকে দেখানো হয়েছে। ঠিক একই রকম ভাবে উনি একটা লিখেছিলেন আরেকটা কবিতা যেটার নাম হচ্ছে দ্য চিমনি সুইপার, দ্য চিমনি সুইপার। এটা লিখেছিলেন ইনোসেন্সে, তার একটা সিকুয়েল লিখেছিলেন এক্সপেরিয়েন্সে, সেটারও টাইটেল কিন্তু দ্য চিমনি সুইপার। তার টাইটেলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি বললাম দ্য সিক রোজ কোন লেখার থেকে এসেছে, কোথা থেকে নেওয়া হয়েছে? সংস অফ এক্সপেরিয়েন্স, এখান থেকে নেওয়া হয়েছে দ্য সিক রোজ। তাহলে নিশ্চয়ই এর একটা সিকুয়েল রয়েছে ইনোসেন্সে। তাহলে এই কবিতাটার একটা সিকুয়েল কবিতা কি ইনোসেন্সে কি রয়েছে? সেই কবিতাটার নাম হচ্ছে দ্য ব্লসম। দ্য ব্লসম, ব্লসম মানে কি? ব্লসম মানে হচ্ছে পুষ্প বা ফুল। পুষ্প, পুষ্পা নয়, ঝুঁকে গানে নেই, ওটা নয়, ঠিক আছে? ব্লসম মানে হচ্ছে ফুল। তাহলে দ্য সিক রোজ এটা নেওয়া হয়েছে সংস অফ এক্সপেরিয়েন্স থেকে, যার সিকুয়েল কবিতা রয়েছে দ্য ব্লসম। সিকুয়েল ব্যাপারটা কি? তোমরা যারা মুভি দেখো তারা বোঝো যে সিকুয়েল জিনিসটা কি। ওকে, তাহলে এই পয়েন্টটা আমরা কি জানলাম যে উইলিয়াম ব্লেকের যে ফেমাস কবিতা দ্য সিক রোজ সেটা কোথা থেকে নেওয়া হয়েছে না, তার সংস অফ এক্সপেরিয়েন্স বলে যে সংকলন ছিল, কবিতা সংকলন ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। উইলিয়াম ব্লেকস দ্য সিক রোজ ইজ আ লিরিক্যাল অ্যান্ড সিম্বলিক পোয়েম। উইলিয়াম ব্লেকের সিক রোজ কবিতাটি একটি লিরিক্যাল কবিতা এবং একটি সিম্বলিক কবিতা। আমরা এখানে দুটো ওয়ার্ড পাচ্ছি, একটি হচ্ছে লিরিক্যাল, অপরটি সিম্বলিক। লিরিক্যাল মানে কি না, লিরিক হচ্ছে বেসিক্যালি
একটি শর্ট পোম যার মধ্যে মিউজিক্যাল টাচ থাকবে বা মিউজিক্যাল এলিমেন্ট থাকবে। তাহলে আমরা যদি উইলিয়াম ব্লেকের সিক্রোজ কবিতাটা দেখি তাহলে সেটা একটি শর্ট পোম যার মধ্যে মাত্র 8টা লাইন রয়েছে, একটা ছোট কবিতা, এবং তার মধ্যে কিন্তু মিউজিক্যাল টাচও পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে সিক্রোজ কবিতাটি হচ্ছে একটি লিরিক্যাল কবিতা। এবং অপর দিকে যদি আমরা দেখি সিম্বলিক ওয়ার্ডটা, সিম্বল মানে হচ্ছে চিহ্ন বা প্রতীক। এইখানে মূলত দুটো সিম্বল ব্যবহার করা হয়েছে, রোজ এবং ওর। এই দুটো সিম্বলের মধ্য দিয়ে কবি কিন্তু অনেকগুলো বিষয়কে তুলে ধরেছেন। কি কি বিষয়কে তুলে ধরেছেন কবি সেটা আমরা একটু পরে আসছি। এই কবিতার মূল বিষয়বস্তু কি না, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ডিস্ট্রাকশন অফ বিউটি অ্যান্ড ইনোসেন্স বাই ইভিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সৌন্দর্য এবং সরলতার ধ্বংস অভিজ্ঞতার দ্বারা বা দুষ্টর দ্বারা, খারাপের দ্বারা। এই কবিতায় দেখানো হয়েছে যে কিভাবে অভিজ্ঞতা সরলতাকে ধ্বংস করে দিচ্ছে। ব্লেক কি করেছেন না, ব্লেক এই যে দুটো সেন্স রয়েছে, ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স, ইনোসেন্স মানে সরল বা অনভিজ্ঞ, এবং এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, এই দুটোকে কিন্তু পাশাপাশি এনে রেখেছে রোজ এবং ওর এই দুটো ছবির মাধ্যমে। না, আমি বলেছিলাম যে এই দুটোকে কিন্তু সিম্বল হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং রোজ যেটা রয়েছে, দ্য রোজ ইজ এ সিম্বল অফ লাভ। রোজটা হচ্ছে ভালোবাসার সিম্বল। ইট ইজ অলসো সিম্বল অফ বিউটি, সুন্দরতার সিম্বল, এবং ইনোসেন্সের সিম্বল। তা রোজ হচ্ছে কিসের সিম্বল? রোজ হচ্ছে লাভের সিম্বল, বিউটির সিম্বল এবং ইনোসেন্সের সিম্বল। অপর পাশে ওর্ম, এই ওর্মটা হচ্ছে কিসের সিম্বল না, ওর্ম হচ্ছে ইভিলের সিম্বল, ওর্ম হচ্ছে কনস্পিরেসির সিম্বল, কনস্পিরেসি মানে হচ্ছে চক্রান্ত, এবং ওর্ম হচ্ছে এক্সপেরিয়েন্সের সিম্বল। আবার কোনো কোনো ক্রিটিক মনে করেন যে ওর্মটা হচ্ছে ম্যাসকুলানিটির সিম্বল বা মেলের সিম্বল, কারণ কবিতার মধ্যে একটি লাইন রয়েছে যেখানে ওর্মকে হিজ হিসেবে দেখানো হয়েছে, যেটা আমরা কবিতাটা যখন পড়ব আমরা সেই জায়গাটা তুলে ধরব। তাহলে এখানে যদি আমরা দেখি যে রোজ হচ্ছে ইনোসেন্স, রোজ হচ্ছে ইনোসেন্সের প্রতীক, ওর্ম হচ্ছে এক্সপেরিয়েন্সের প্রতীক। ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স এই দুটো কিন্তু বিপরীত ধর্মী ওয়ার্ড। আবার রোজ হচ্ছে ভালোবাসার প্রতীক, ওর্ম হচ্ছে এভিলের প্রতীক, খারাপের প্রতীক। এই দুটোও কিন্তু বিপরীত ধর্মী ওয়ার্ড, তাই তো? তাহলে আমরা দেখছি যে বিপরীত ধর্মী শব্দকে কিন্তু ব্যবহার করা হয়েছে কবিতাটার মধ্যে। তাহলে যদি ওর্মটা একটা মেল বা পুরুষের সিম্বল হয় তাহলে রোজটা কিসের সিম্বল হবে? অবভিয়াসলি ফিমেল বা ফেমিনিটির সিম্বল বা ওমেনহুডের সিম্বল। এবং এই কবিতার মধ্যে কি হয়েছে না, এই কবিতার মধ্যে দ্য ওয়ার্ল্ড অফ ইনোসেন্স ইজ ডেস্ট্রয়েড বাই দ্য ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার যে দুনিয়া সেটি ধ্বংস করে দিচ্ছে সরলতার দুনিয়াকে। তাহলে আমরা বলতে পারি যে দ্য ইনোসেন্স অফ দ্য রোজ ইজ ডেস্ট্রয়েড বাই দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ওর্ম। গোলাপের যে সরলতা সেটিকে ধ্বংস করে দিচ্ছে কে না, ওর্ম বা কীটের অভিজ্ঞতা। তাহলে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিউটি এবং ইনোসেন্সকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে ইভিল এবং এক্সপিরিয়েন্স। গোলাপের যে বিউটি সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওর্মের কনস্পিরেসি, তার চক্রান্ত। আবার এক্সপিরিয়েন্সের পৃথিবী ধ্বংস করে দিচ্ছে ইনোসেন্সের পৃথিবীকে। সুতরাং আমরা বলতেই পারি যে গোলাপের যে সরলতা বা গোলাপের যে ইনোসেন্স সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ওর্মের এক্সপিরিয়েন্সের দ্বারা বা কীটের অভিজ্ঞতার দ্বারা। কবিতাটি পড়ার আগে আমার শেষ পয়েন্ট হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য পোয়েম, মানে কবিতাটা কয় ভাগে বিভক্ত না। দ্য পোয়েম দ্য সিক্রোস কনসিস্ট অফ টু কোয়াড্রেন্ট। কবিতাটা কিন্তু দুটো কোয়াড্রেন্ট রয়েছে। কোয়াড্রেন্ট কি না, কোয়াড্রেন্ট হচ্ছে 4টা লাইনের একটা স্টেঞ্জার।
কোয়াট্রেন হচ্ছে 4টা লাইনের একটা স্টেঞ্জা বা স্তবক, সেটাকে আমরা কোয়াট্রেন বলি। তাহলে এই কবিতাটায় দুটো কোয়াট্রেন রয়েছে, দুটো 4টা লাইন, তাহলে কত হচ্ছে 8টা লাইন। এবং এই কবিতাটা রাইম স্কিম হচ্ছে এ বি সি ডি ডি ই এফ ই। এটা হচ্ছে এই কবিতাটার রাইম স্কিম। তোমরা যদি রাইম স্কিম কি না জেনে থাকো, তাহলে রাইম স্কিম এবং সনেটের ওপর আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা হয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে রাইম স্কিম ব্যাপারটা তোমার পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে।